সংঘাত এড়াতে ওমানে আজ যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে হুঁশিয়ারি ট্রাম্পের। মোকাবেলায় প্রস্তুত তেহরানও। গাজায় রাফা ক্রসিং খুললেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত। অসুস্থ ও আহতদের চিকিৎসায় ধীর গতি। মার্চে ফের যাত্রার ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ছাড়াই আবুধাবিতে শেষ হলো দ্বিতীয় দফার বৈঠক। বন্দি বিনিময়ে রাজি মস্কো কিয়েভ। সংলাপের মধ্যেই রুশ হামলায় আহত 2। শেষ হলো যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ। মস্কোর সময় বাড়ানোর প্রস্তাবে জবাব দেয়নি ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। এবং এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত। আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড়। ম্যান্ডেলসনকে নিয়োগ দেয়ায় ক্ষমা চাইলেন স্টারমার। সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। এর মধ্যেই মাস্কটে জড়ো হচ্ছেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুপক্ষ যুদ্ধের পথ বেছে নিলে তার জন্য ইরান প্রস্তুত বলে সাফ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গেল কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ওমানে কাতার, তুরস্ক, মিশরের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। আলোচনা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ওয়াশিংটন তেহরান উত্তেজনা যাতে পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয় সেই চেষ্টাই করছে আঙ্কারা। এর আগে দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও তুরস্ক। আল জাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়াও প্রস্তাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সীমাবদ্ধতা। এদিকে আলোচনায় রাজি হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। খামেনির চিন্তিত থাকা উচিত উল্লেখ করে সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ 2টি জব্দ করে তারা। তবে জাহাজ 2টি কোন দেশের পতাকা বহন করছিল এবং নাবিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসতে সম্মত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আবুধাবিতে 2 দিন ব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। প্রতিনিধিরা বৃহস্পতিবার আলোচনায় বসলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে চলতি বছর প্রথমবারের মতো বন্দি বিনিময়ে সম্মত হয়ে 157 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে মস্কো কিয়েভ। আলোচনার মধ্যেই কিয়েভে মস্কো ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 2 জন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক পর্যায়ের যোগাযোগ ফের চালুর সিদ্ধান্ত হয়েছে। বড় কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবিতে 2 দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আলোচনায় কোনো শান্তি চুক্তি হয়নি, তবে মানবিক দিক থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয় রাশিয়া, ইউক্রেন। এরপর 2 দেশই 157 জন করে যুদ্ধবন্দী হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে বেআইনিভাবে সাজা পাওয়া সেনা ও বেসামরিক নাগরিক আছেন। চলতি বছর এটি 2 দেশের প্রথম যুদ্ধ বিনিময়। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ বন্দি বিনিময় হয়।
আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগোতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভও। তবে ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে সহজ নয় উল্লেখ করে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে 2021 সাল থেকে বন্ধ থাকা উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, এই চ্যানেল ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে কাজ করতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখবে। এদিকে আলোচনার মধ্যেও থেমে নেই রুশ হামলা। কিয়েভে মস্কো ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরো ঋণ প্যাকেজের বিস্তারিত চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় রাফা ক্রসিং আংশিকভাবে খুললেও নেই স্বস্তির চিত্র। মিশর থেকে 20 ঘন্টার যাত্রা শেষে গাজায় পৌঁছেছেন আরও 25 ফিলিস্তিনি। অসুস্থ ও আহতদের বিদেশে চিকিৎসায়ও ধীরগতি। এক সপ্তাহে 50 জনের পরিবর্তে পাঠানো হয়েছে অন্তত 30 জন। এদিকে বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মার্চে গাজার উদ্দেশ্যে শতাধিক নৌযান নিয়ে আবারও যাত্রা করার ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজাবাসীর ভাগ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধবিরতি ছাপিয়ে কখনো ইসরায়েলি বাহিনীর ড্রোন, কখনো বোমা অথবা গুলিতে রক্ত ঝরেছে নিরীহ ফিলিস্তিনির। বৃহস্পতিবারও উপত্যকাটিতে হামলা চালায় দখলদাররা। খান ইউনিসের বানি সুহাইলা এলাকায় গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে দেইর আল বালাহ ও গাজা সিটির তুফা এলাকায় বিমান হামলা, গুলি ও ভারী গোলাবর্ষণেরও খবর পাওয়া যায়। এদিকে দীর্ঘদিন পর আংশিকভাবে চালু হওয়া রাফা ক্রসিং দিয়ে আরও 25 ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেছে। মিশরের এল আরিশ থেকে যাত্রা শুরু করে 20 ঘন্টারও বেশি সময় পর তারা খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছান। এ সময় ইসরায়েলি নিরাপত্তা চেকপোস্টে জিজ্ঞাসাবাদ, অপমান ও কঠোর আচরণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে রাফা ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কথা থাকলেও তুলনামূলক কম সংখ্যক রোগীকে যেতে দেওয়া হচ্ছে। চুক্তিতে প্রতিদিন 50 জন রোগী পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে পাঠানো হয়েছে মাত্র 30 জন। আল জাজিরার হিসাব অনুযায়ী এই গতিতে চললে প্রায় 20,000 রোগীর চিকিৎসা নিতে বছর লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছাতে আবারও শতাধিক নৌযান নিয়ে নতুন মিশনের ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানান, আগামী মাসে 100টিরও বেশি নৌযানে করে প্রায় 1000 কর্মী গাজার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দলে চিকিৎসকের পাশাপাশি যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। এর আগে গত অক্টোবরে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা এই ফ্লোটিলার প্রায় 40টি নৌযান জব্দ ও 450 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন একটি প্রস্তাবিত কাঠামো তুলে ধরেছে মধ্যস্থতাকারীরা। কাতার, তুরস্ক ও মিশরের প্রস্তাবিত কাঠামোয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত, ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্লেখ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরেছে কাতার, তুরস্ক ও মিশর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়া নিউক্লিয়ার কর্মসূচির বাইরে প্রস্তাবে রয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা। ইরান আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর করবে না, এমন প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমানোর মার্কিন দাবি এতে পুরোপুরি অন্তর্ভুক্ত নয়। এই প্রস্তাব ঘিরেই স্থানীয় সময় শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাস্কাটে আলোচনা করতে সম্মত হয়েছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে।